উৎসর্গ লিখেছেন তানজিনা ইসলাম। পর্ব সংখ্যা ১। বাসর ঘরে ভাঙা কাচের স্তূপের মাঝে বসে আছে এক নববধূ। দৃষ্টি তার সামনের দিকে নিবদ্ধ। নির্লিপ্ত দৃষ্টিতে পরখ করছে সামনে ভাঙচুর করা মানুষটিকে। রুমের অবস্থা করুণ। কক্ষের একটা কাচও আস্ত নেই, ভেঙে টুকরো হয়ে ছিটিয়ে আছে ফ্লোরে। সফেদ পর্দা, বেডশিট সহ বিভিন্ন জিনিস মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে, আর তার মাঝেই একটু জায়গা করে বসেছে মায়া। পুরো নাম সাইয়ারা খান মায়া। সামনের মানুষটি রেগে আগুন হয়ে আছে, হাতের কাছে যা পাচ্ছে তাই ছুঁড়ে মারছে ফ্লোরে। একের পর এক জিনিস ভেঙে ক্ষান্ত হলো রুদ্র। তখন ভাঙার মতো আর কিছুই পেল না, তখন তাকালো মায়ার দিকে। মায়ার কোনো ভ্রুক্ষেপ নেই এসবে। সে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে রুদ্রর দিকে। রুদ্র তেড়ে গেল মায়ার দিকে, হাতে হ্যাচকা টান দিয়ে টেনে তুলল ওকে। সহসা চড় বসালো মায়ের গালে। শক্ত হাতের চড় খেয়েও মায়া কোনো পরিবর্তন হলো না, টু শব্দটুকু হলো না তার। রুদ্র কটমট দৃষ্টিতে তাকালো মায়ার দিকে, বাহু ধরে ঝাঁকিয়ে রাগী কণ্ঠে জিজ্ঞাসা করলো, কেন করলি এমন? কি ক্ষতি করেছি তোর আমি? কি করেছিস জানিস না? কেন বিয়ে করেছিস? মানা করেছিলাম না? এখন আমি আরশিকে কি জবাব দিব? বলবি আমাকে বিয়ে করেছিস? তোর লজ্জা করছে না এসব বলতে? রুদ্র হতভম্ব হয়ে জিজ্ঞাসা করলো, আমি ভালোবাসি ওকে, ১.৫ বছরের সম্পর্ক আমাদের। তাকে প্রতিশ্রুতি দিয়ে আরেকজনকে বিয়ে করেছি, ঠকিয়েছি তাকে। খবরদার ভালোবাসার কথা বলবি না, গা জ্বলে আমার। উহু রে, ভালোবাসা? যা, আজ একজনের ওপর আসলো, কাল আরেকজনের ওপর আসলেন আমার রোমিও, তার ১২ জুলিয়েট নিয়ে গপ্প শোনাতে। ১২ ভাতারি। মায়া, আল্লাহর ওয়াস্তে অফ যা। তোর আরেকটা গাল যেটা লাল হয় নাই, ওটারেও টমেটো বানাইয়া বানাইস না, জুতা খাইস না আমার। মা, তুই জুতা মারলে আমি মনে হয় গালে আঙুল দিয়ে বসে থাকবো। দেখ ভাই, তোর এত প্যাচাল ভালো লাগছে না, ঘুম আসছে, ঘুমাবো আমি। মায়া বিরক্ত স্বরে বলল, আমার ঘুম হারাম করে তোর ঘুম আসছে? হ্যাঁ আসছে, এবার সামনে থেকে দূর হ। বলেই বেডের দিকে এগিয়ে গেল। মোবাইল ফোন হাতে নিয়ে কল দিল কাউকে। তড়িঘড়ি করে বলল, বাবাই, একটু কষ্ট করে একজন মেয়েটকে রুমে পাঠাও তো। কি হয়েছে প্রিন্সেস? কোনো সমস্যা? রুদ্র তোমাকে কি কিছু বলেছে? না বাবাই, সমস্যা নেই, একটু সাহায্য লাগবে কারো। আচ্ছা, আমি পাঠাই দিচ্ছি, কোনো সমস্যা হলে বলো। আচ্ছা। রুদ্র প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে। মায়া নিচ থেকেই উত্তর করলো, রুমে যা হাল করেছিস, পরিষ্কার করতে হবে তো। উপস, প্রেমিকার বিরহে শেষ হয়ে যাচ্ছে, ব্যঙ্গ করে বলল মায়া। ব্যাগ থেকে কাপড় নিচ্ছে মায়া। রুদ্র ভ্রু কুঁচকে বলল, কি করতেছিস? নাচছি। আয়, নাচবি আমার সাথে? তোর ব্রেকআপ আর আমাদের বিয়ের সেলিব্রেশন করলে মন্দ হয় না, কি বলিস? বলেই ওয়াশরুমে ঢুকলো। রুদ্র দীর্ঘশ্বাস ফেলে কাউচে বসলো। দরজায় নক করছে কেউ অনবরত। রুদ্র বিরক্তির শ্বাস ফেললো। বিড়বিড় করে বকতে বকতে গিয়ে দরজা খুললো। দেখলো সামনে একজন মেয়ে দাঁড়িয়ে আছে। মায়া ম্যাম ডেকেছে, ভেতরে এসো। সরে দাঁড়ালো রুদ্র। ভেতরে এসে চক্ষু ছানা বড়া হলো তার। রুমের অবস্থা বেহাল। একজনে পরিষ্কার করতে পুরো রাত লেগে যাবে। সবকিছু সুন্দরভাবে গোছানোর জন্য আরেকজনের সাহায্য দরকার। স্যার, আপনি কি বাইরে যাবেন? না, তুমি পরিষ্কার করো, আমি বেলকনিতে যাচ্ছি। দীর্ঘক্ষণ শাওয়ার নেওয়ার পর বের হলো মায়া। মেয়ের ততক্ষণে সব গুছিয়ে চলে গেছে। রুদ্র রুমের কোথাও নেই। মায়া বেলকনিতে গিয়ে দেখলো রুদ্র উদাস দৃষ্টিতে তাকিয়ে আছে আকাশের দিকে। মায়া মায়াময় দৃষ্টিতে তাকালো সামনের স্নিগ্ধ শ্যাম মানুষটির দিকে। মাথায় দুষ্টুমি ভর করলো। তাৎক্ষণিক রুদ্রকে জ্বালিয়ে বিরক্ত করার মতো শান্তি আর কিছুতে নেই।
পেছন থেকে ঝাপটে জড়িয়ে ধরল মায়া। গাল ঠেকিয়ে দিল রুদ্রের পিঠে। রুদ্র হকচকিয়ে গেল। পেছনের মানুষটিকে বুঝতে পেরে ছাড়ানোর চেষ্টা করলো। মায়া ছাড়ল না, শক্ত করে জড়িয়ে ধরে আছে রুদ্রকে। রুদ্র ঝাড়া মেরে সরালো মায়াকে, চিবিয়ে চিবিয়ে বলল, তোর সাহস কি করে হলো আমাকে জড়িয়ে ধরার? নিজের জামাইকে জড়িয়ে ধরতে সাহসের কি প্রয়োজন? আমি তোকে বউ বলে মানি না। তুই মান বা না মান, তিন কবুল বলে আল্লাহকে সাক্ষী রেখে আমাদের বিয়ে হয়েছে। এর মানে তুই আমার স্বামী। বাঁকা হেসে বলল মায়া। দুহাত জোর করার ভঙ্গি করলো রুদ্র। অতিষ্ঠ হয়ে বলল, মাফ চাই। ভাই বল, এখন তোর স্বামী হওয়ার সুবাদে কি করতে হবে আমাকে? আজ আমাদের বিয়ের ফার্স্ট নাইট রুদ্র। রুদ্র, কি করতে হবে বুঝো না তুমি? সুজি খাও? ঠোঁট গোল করে বলল মায়া। অসম্ভব দৃষ্টিতে তাকিয়ে থাকলো রুদ্র। তাতে দাঁত চেপে বলল, এত নির্লজ্জ তুই? আহারে, আসছে আমার লজ্জাবান রে। 12 জায়গায় মুখ মেরে এসে সে আমারে লজ্জা শেখায়। আর একটা থাপ্পড় দিতে চাচ্ছি না তোকে, দিয়ে দেখ তোর হাতের কি অবস্থা করি আমি। চোখ টিপল মায়া। রুদ্র নাক কুঁচকে বলল, তুই একটা অশ্লীল, খারাপ ইঙ্গিত দিচ্ছিস। হারামে অভ্যস্ত হতে হতে হালালে পোষাবে না, এটাই স্বাভাবিক। বউয়ের ইঙ্গিত অশ্লীল মনে হবে তখন। তোর না ঘুম পাচ্ছিল? প্লিজ যা ভাই, তোর কথা এগুলো শুনতে ঘিন লাগছে। শুনতে বিরক্ত করছিস কেন? তোকে লাগবে তোকে লাগবে ঘুমানোর জন্য। নাটক পাইছস? নাটক না, অনেক দিনের ইচ্ছে ছিল জামাইয়ের বুকে মাথা রেখে ঘুমাবো। তোর কোনো ইচ্ছা পূরণ করতে পারবো না। ওকে, তাহলে আমি বাবাইকে কল করে বলছি যে তুই আমাকে মেরেছিস। কখন মারলাম তোকে আমি? ওই হারামি, ভুলে গেছিস নাকি? গালে এখনো টনটনে ব্যথা আমার। একদম ভালো হইছে। দেখ, তুই বাবাকে কল দিবি না? আচ্ছা দিব না, চল আমার সাথে। অগত্যা রুদ্র গেল মায়ার সাথে। নয়তো দেখা গেল সত্যি কল দিয়ে শুধু ওর বাবা না, পুরো গোষ্ঠীকে নিয়ে আসলো। কক্ষে যেতেই মায়া হাসলো, বাঁকা হাসলো। বেডের দিকে তাকিয়ে কোনা চোখে তাকালো রুদ্রর দিকে। বলল, ফুলে সাজানো হলে মন্দ হতো না। বাসর বাসর ফিল আসছে না। কি করা যায় বলতো বাড়ি? রুদ্র গভীর দৃষ্টিতে তাকালো ওর দিকে। মনে মনে নির্লজ্জ বলে গালি দিল কয়েকটা। পিছিয়ে গিয়ে ড্রয়ার খুলে লাইটার নিল হাতে। মিষ্টি হেসে বলল, ফুলের বদলে কয়লা থাকলে আরো বেশি ভালো হয়। বলে বিছানায় ছুঁড়ে মারলো লাইটার। মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করলো। মায়া শান্ত দৃষ্টিতে তাকালো সেদিকে। রুদ্র ওর দিকে ঘাড় বাঁকিয়ে তাকিয়ে রইল। তোর সংসারে আগুনে সজ্জিত বিছানার মতোই হবে। প্রতিনিয়ত জ্বলে পুড়ে অঙ্গার হবি। ছাইটুকু বাঁচবে না মায়ু। ছলনার পরিণাম খুব বিশ্রীভাবে দিতে হবে। আমার সাথে সুখের সংসারের আশা ছেড়ে দে। ওয়েলকাম টু হেল সুইটার্ট। বেস্ট ফ্রেন্ড হিসেবে আমার কিছু দায়িত্ব আছে তো নাকি? নিশ্চুপ ওয়াশরুমে গিয়ে এক বালতি পানি নিয়ে এলো মায়া। আক্রোশে পানিটুকু ছুঁড়ে মারলো বিছানার ওপর। বালতি রেখে এসে দেখলো রুদ্র কাউচের ওপর শোয়ার প্রস্তুতি নিচ্ছে। মায়া তপ্ত স্বরে চিল্লিয়ে বলল, আমি কোথায় শোবো? বিছানা তো জ্বালিয়ে দিয়েছিস জানোয়ার। ইটস নট মাই রেসপন্সিবিলিটি। তুই কোথায় শুবি সেটা তোর ভাবার বিষয়, আমার না। দেখ, তুই যদি মনে করে থাকিস তোর কথায় আমি ভ্যাচ ভ্যাচ করে কাঁদবো, বাংলা সিনেমার নায়িকা শাবানার মতো সব কথা শুনবো, তোর কথায় নিচে শোবো, তাহলে তুই ভুল ভাবতেছস। শান্ত স্বরে বলল মায়া। আমি কখন বললাম? তুই যে নায়িকা শাবানা, রিনা খানকেও ছাড়াই যাবি কুটনামিতে। কুটনি মহিলা, আল্লাহ মাফ করবে না। দীর্ঘশ্বাস ফেলল মায়া। সোফার কাছে গিয়ে ধপ করে রুদ্রর বুকের ওপর শুয়ে পড়ল। হকচকিয়ে গেল রুদ্র। কিছু বলতে চাইলে মায়া সহসা থামিয়ে দিল তাকে। প্লিজ কিছু বলিস না, ঘুমাতে দে, প্রচন্ড মাথা ব্যথা। আর কোথাও শোয়ার জায়গা নাই, তোর বুকে একটু জায়গা দে। চুপ করে থাকলো রুদ্র। রুদ্র চাইতেও
রুদ্র না চাইতেও কিছু বলতে পারল না। এ পাগলকে বোঝানোর পক্ষে সম্ভব না। ও কোনোদিন জিততে পারেনি মায়ার সাথে, আজও পারল না। মায়া নিজ মর্জিতে নিজ মন মর্জি করলো। রুদ্র মেনে নিল। বুকের ভেতর ঢিপ ঢিপ করছে তড়িৎ তড়িৎ বেগে। ধ্রিম শব্দ করে লাফাচ্ছে হৃৎপিণ্ড। উপর হয়ে ওর বুকের ওপর শুয়ে আছে মায়া। সাপের মতো আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আছে ওকে। রুদ্রের মনে হলো একটা তুলার বস্তা ওর গায়ের ওপর তুলে দেওয়া হয়েছে। আশ্চর্য, একটা মানুষের ভার এত হালকা কি করে হতে পারে? আনমনা হয়ে মায়ার চুল হাতে রাখলো রুদ্র। চাদরটা গলা পর্যন্ত টেনে দিল ওর। কিছুক্ষণ পর ডাকলো ওকে, কিন্তু মায়া সাড়া দিল না। সারাদিনের ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে মায়া। মেয়েটা রুদ্রর মায়া হলো। মায়ার ক্লান্ত মুখশ্রীর দিকে তাকিয়ে। কিন্তু তার যে ঘুম আসছে না। কয়েক ঘন্টার মাঝেই জীবনটা পুরোপুরি পাল্টে গেল। একটা মানুষ অনাকাঙ্ক্ষিতভাবে জুড়ে গেল ওর সাথে। সামনের দিনগুলো কেমন হবে জানা নেই রুদ্র, তবে এইটুকু জানা আছে মায়াকে অর্ধাঙ্গিনী হিসেবে মানতে পারবে না ও কখনোই। মায়ার জায়গা আলাদা, সেখানে ভালোবাসা নামক জিনিসটা কখনো আসবে না। অতীত গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে জনজীবন অতিষ্ঠ। সকাল ৮টা বাজেও রোদের তেজ প্রখর। চট্টগ্রাম শহরে ব্যস্ত রাস্তা, সাউন্ড বক্সে ফুল ভলিউমে গান বেজে চলছে মনোযোগে। ড্রাইভিংয়ে ব্যস্ত মায়া স্টিয়ারিং ঘোরাচ্ছে আর নিঃশব্দে ঠোঁট নাড়িয়ে গানের সাথে সাথে তাল মেলাচ্ছে। ফোনের রিংটোনে মনোযোগে ব্যাঘাত ঘটল ওর। ভলিউম কমিয়ে দিয়ে কল রিসিভ করলো। ব্লুটুথ কানেক্ট করতেই ওপাশ থেকে কেউ তড়িঘড়ি করে বলল, কোথায় তুই? এই তো রাস্তায় আসছি। কেন, কিছু হয়েছে? কি হয়নি সেটা বল। সিনেমা হচ্ছে বন্ধু। তুমুল মারপিট লেগেছে ক্যাম্পাসে, অনেকেই হতাহত। রোহানদের গ্যাং এর সাথে রুদ্র ঝামেলা লেগেছে। আর তুই তো জানিস, বন্ধুর ঝামেলা মানে আমাদের ঝামেলা। ওহ শিট। রাহুল, রুদ্র কিছু হয়নি তো? তোরা ঠিক আছিস তো সবাই? আতঙ্কিত হয়ে বলল মায়া। ফোনের ওপাশ থেকে প্রচুর চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা যাচ্ছে। রাহুল কথা বলল না অনেকক্ষণ। মায়া আবারও চিন্তিত স্বরে বলল, হ্যালো হ্যালো রাহুল, ভয় হচ্ছে আমার। দোস্ত, ঠিক আছিস তোরা? রুদ্র কই? ওর কিছু হয়নি তো? তোর কি মনে হয় আমরা ওর কিছু হতে দেব? এখন সেফ জোনে থেকে ঢিল ছুঁড়েছি ওদেরকে, সবগুলোর মাথা ফাটাবো একে একে। আমাদের সাথে পাঙ্গা নেবে তাই না? সবগুলোকে হসপিটালে ভর্তি করবো আজকে। তুই জলদি আয়। আচ্ছা আমি আসছি। কিছু সাসপেন্স বাকি রাখিস আমার জন্য। চিন্তিত ভঙ্গিতে গাড়ির স্পিড বাড়ালো মায়া। যত দ্রুত সম্ভব পৌঁছাতে হবে, সাসপেন্স মিস করা যাবে না কোনো মতেই। বন্ধুদের পক্ষ থেকে কয়েকটা ঢিল ওকেই ছুটতে হবে। আবার রুদ্রর জন্য চিন্তা হচ্ছে, যদিও এসব ওরা হর হামেশাই করে থাকে, তবুও মারামারি করে শখানেক জখম নিয়ে ফিরবে ছেলেটা। মায়ার সহ্য হবে না সেসব। রাহুলের কণ্ঠ কেমন যেন লাগছিল। ওরা ঠিক আছে কি না কে জানে। ভার্সিটির মূল ফটকের বাইরে গাড়ি এসে থামতেই নামলো মায়া। ফটকের ওপর গোটা গোটা অক্ষরে লেখা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চারপাশে নজর ঘুরিয়ে বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের দিকে এগিয়ে গেল ও। পরিবেশ শান্ত। রাহুলের স্বীকারোক্তি অনুযায়ী যেমন হওয়ার কথা ছিল তেমন না। কোনো জটলা নেই, চেঁচামেচি নেই। ঘূর্ণিঝড় বয়ে যাওয়ার পর পরিবেশ কেমন শান্ত রূপ থাকে তেমনই। দ্রুত পা চালিয়ে হাঁটে মায়া। এদিক ওদিক তাকায় না, তার বন্ধুদের কাউকে দেখা যাচ্ছে না। সিঁড়ি বেয়ে ওঠার সময় চোখে পড়ে রেলিং এর পাশে উদাস দাঁড়িয়ে থাকা আরশির দিকে। মেয়েটা কাঁদছে, চোখ মুছছে বারংবার। ওর বন্ধু গ্যাং ঘিরে আছে ওকে। না চাইতেও কিছু কথোপকথন শুনতে পেল মায়া। আরশি রেগে বলছে, আমার রুদ্রকে মারার সাহস কি করে হয় ওই রোহানের বেয়াদব। ওর হাত কেটে ছেড়ে অনেক রক্ত ঝরছিল। আল্লাহ, কিভাবে ব্যথা পেয়েছে আমার জানটা। আরে রুদ্র ভাইয়া ওই রোহানকে আরো বেশি মেরেছে। রুদ্র ভাইয়ার মারের চোটে ওই রোহান ওঠার শক্তি
পর্যন্ত পাচ্ছিল না। তুই কাঁদিস না আরশি, কিচ্ছু হবে না রুদ্র ভাইয়ার। আরশির বন্ধুরা সান্ত্বনা দেয় এসব বলে, কিন্তু আরশির কান্না থামে না। চোখ দিয়ে অবিকল ধারার অশ্রু গড়ায়, ভেজা গলায় অসহায়ভাবে আওড়ায়, যদি রেড সিটি যদি রেড টিসি দিয়ে দেয়, আমি কি করে থাকবো ওকে ছাড়া। রেলিংয়ের ওপর মাথা ঠেকালো আরশি। এত পীড়িত দেখে বুক জ্বলে গেল মায়ার। হাত মুষ্টিবদ্ধ করে মুখ বাঁকিয়ে বলল, ন্যাকা। দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে দোতলায় নিজের ক্লাসে যায় ও। মায়া এবারে 4th ইয়ারের স্টুডেন্ট। ক্লাসে গিয়ে দেখে ক্লাসের হাতে গোনা কয়েকজন স্টুডেন্ট আছে, তারা গল্পে মশগুল। দিন দুনিয়া নিয়ে আহামরি মাথা ব্যথা নেই তাদের। এমন কিছু এলিয়েন থাকে আসলে। দুনিয়া উল্টে যাক, এদের গল্প শেষ হয় না। ব্যাগটা টেবিলে রেখে নিজের পরিচিত ব্যাগগুলো খোঁজে, কিন্তু কোথাও তাদের ব্যাগ নেই। পুনম নামের একজন মেয়েকে ডাকলো মায়া। মেয়েটি এগিয়ে আসতে জিজ্ঞেস করে, এই পুনম, ক্লাসের সবাই কই রে? সবাই 7 তলায়। রুদ্র আর রোহানকে প্রিন্সিপাল স্যার আর অফিসে ধরে নিয়ে গেছে। কি বলিস? প্রিন্সিপাল স্যার নিশ্চয়ই অনেক খেপেছেন। হ্যাঁ অনেক। প্রিন্সিপাল স্যার নিশ্চয়ই অনেক খেপেছেন। হ্যাঁ অনেক। প্রিন্সিপাল স্যার না গেলে তো খুনোখুনি হয়ে যেত, তিনি গিয়েই থামিয়েছেন। মারামারি থামিয়ে রেগে ফায়ার হয়ে কলার ধরে নিয়ে গেছেন দুজনকে। নির্ঘাত টিসি খাবে। মায়া চিন্তিত হয়। পুনমকে কিছু বলতে না দিয়ে বেরিয়ে যায় কক্ষ থেকে। লিফটের সাহায্যে 7 তলায় এসে পৌঁছালো মায়া। বারান্দায় পা দেওয়ার জায়গা নেই। স্টুডেন্টে উপচে পড়া ভিড়, গিজগিজ করছে মানুষ। মাথা উঁচিয়ে কোনো মতে ওর বন্ধুদের খোঁজে। একসময় পেয়েও যায়। ভিড় থেকে একটু দূরে ছাদের সিঁড়ির কাছাকাছি দাঁড়িয়ে আছে 5 জন। রাহুল, আরিয়ান, রুহানি, রিয়ানা আর সাহিল দাঁড়িয়ে আছে। কিছু নিয়ে নিজেদের মধ্যে কথা বলছে ওরা। ভিড় ঠেলে ঠুলে ওদের কাছে এগিয়ে গেল মায়া। রাহুল রেলিংয়ের সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। মায়াকে দেখতেই মেরুদণ্ড সোজা করে দাঁড়া দাঁড়িয়ে বলল, এতক্ষণে আসার সময় হলো তোর? কখন কল করেছি? তোদেরকে খুঁজছিলাম, এসেছি অনেকক্ষণ হলো, কিন্তু তোরা এখানে কি করছিস? রুদ্র কই? প্রিন্সিপালের অফিসে, এখনো বেরোয়নি না? দুপাশে মাথা নেড়ে বলল রাহুল। এত ভিড় কেন এখানে? আশেপাশে তাকিয়ে বলল মায়া। নাটক দেখতে এসেছে সবাই, বিরক্তি নিয়ে বলল রুহানি। আরিয়ান মুখ বিকৃত করলো, গমগমে স্বরে বলল, এদের চেঁচামেচিতে কান ঝালাপালা হয়ে গেল। এক্ষুনি রফিক স্যার আসলো বলে। তক্ষণে রফিক স্যার এসে ধমক দিল সবাইকে। ওদের বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের হেড। মেজাজ সবসময় খিটখিটে থাকে, রাগ থাকে নাকের ডগায়। উঠতে বসতে ধমকায় সবাইকে। কাল বিলম্ব না করে সবাইকে নিচে যেতে আদেশ দিল সে। আর তার আদেশে অমান্য করবে এমন সাধ্য নেই কারো। অগত্যা জটলা বেঁধে নিচে নামতে আরম্ভ করলো সবাই। বলতে না বলতেই নাক কুঁচকে বলল আরিয়ান। বলতে না বলতেই নাক কুঁচকে বলল আরিয়ান। রাহুল বিরক্তি স্বরে বলল, এই টাকলা আমাদের একটুও শান্তিতে থাকতে দেবে না। এই সবাই চল তো নিচে। রুদ্রকে ফেলে চলে যায় কি করে? ভেতরে কি হচ্ছে কে জানে? চিন্তিত স্বরে বলল মায়া। রফিক স্যারের চোখ পড়ল ওদের দিকে। ধমক দিয়ে সবাইকে নিচে যেতে বলেছি। সবাইকে, তোমরা দাঁড়িয়ে আছো কেন? অদৃষ্টে মুখ বাঁকালো সবাই। নামতে যাবে তখনই রুদ্র আর রোহান বেরিয়ে আসে অফিস কক্ষ থেকে। দুজনের গায়ে জখম, গায়ের বিভিন্ন অংশে কেটে গেছে, তবুও মুখের কাঠিন্য ভাব সরেনি। প্রিন্সিপালের এত গালি থ্রেট খেয়েও একটু অনুতপ্ত না ওরা। উল্টো চোখ দিয়ে ভস্ম করে দিচ্ছে একজন আরেকজনকে। চোখের ইশারায় খুন করে ফেলতে চাচ্ছে। রাহুল দৌড়ে যায় রুদ্রর কাছে, গায়ে হাত দিয়ে উদ্বিগ্ন হয়ে বলে, সব ঠিক আছে তো দোস্ত? টুপ টুপ করে রক্ত ঝরছে রুদ্রের হাত থেকে। চেপে রাখা টিস্যুটা রক্তে ভিজে আছে, চপচপে হয়ে আছে, অথচ মুখের ব্যথার কোনো রেশ নেই, যেন কিছুই হয়নি। চবর্গীয় শব্দ করলো রুদ্র, কণ্ঠে অহং অহং ঢেলে বলল, আরে হ্যাঁ, কারো সাধ্য আছে নাকি আমাকে কিছু করার? মুখ বাঁকালো রোহান। রুদ্রকে আরেকটা ঘুষি মারার ইচ্ছে পোষণ করলো মনে মনে, তবে স্যার উপস্থিত থাকায়
উম, সেটা সম্ভব হয়ে উঠল না। রুদ্র অতিষ্ঠ হয়ে বলল, বাদ দে তো এসব, নিচে চল। একসাথে নিচে নামলো সবাই। মায়া এদিক ওদিক তাকিয়ে বলল, চল ক্যান্টিনে গিয়ে বসি। তখনই কোত্থেকে আরশি দৌড়ে এসে জাপটে জড়িয়ে ধরলো রুদ্রকে। রুদ্র পড়তে পড়তে সামলালো নিজেকে। সেকেন্ডে কি ঘটে গেল তা বুঝে উঠতে সময় লাগলো কিছুক্ষণ। ফুপিয়ে কেঁদে দিল আরশি। কাঁদতে কাঁদতে বলল, তোমার কিছু হয়নি তো রুদ্র? ঠিক আছো তো তুমি? রুদ্র আর চোখে তাকায় মায়ার দিকে। মায়া শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। ভয়ার্থ ঢোক গিলল রুদ্র। সকালে অনেক মার পড়েছে, এখনো সারা গায়ে টনটন ব্যথা। শুধু অ্যাটিটিউড বজায় রাখতে টু শব্দ করতে পারছে না, আবার মার খেতে পারবে না এই মেয়ের হাতে। রোহানকে তো তাও প্রতিঘাত করতে পেরেছে, ওর বন্ধুরাও ওর পক্ষ নিয়ে মেরেছে রোহানকে আর বন্ধুগুলোকে, কিন্তু এখন তো সবাই মায়ের পক্ষ নিয়ে মারবে ওকে। রুদ্র জোর করে ছাড়ালো আরশিকে। আমতা আমতা করে বলে উঠল, আমি ঠিক আছি আরশি, তোমাকে চিন্তা করতে হবে না। চোখ মুছলো আরশি। মায়াময় দৃষ্টিতে তাকালো রুদ্রর দিকে। ঠোঁটের কোণে কেটে গেছে রুদ্র, ঠোঁটে রক্ত লেগে আছে সেখানে। আরশি আলতো হাত বুলালো ওর ঠোঁটে। ছল ছল নয়নে তাকিয়ে জিজ্ঞেস করলো, বেশি ব্যথা করছে? রুদ্র দুই পাশে মাথা নাড়ালো। মায়া আর দাঁড়ালো না, হনহনিয়ে চলে গেল ক্যান্টিনে। রুদ্র এক পলক তাকালো মায়ার যাওয়ার পানে। সবাই দৌড়ে চলে গেল মায়ার পিছু পিছু। রাহুল আরশিকে পাশ কাটিয়ে গিয়ে রুদ্রের হাত ধরলো শক্ত করে, তারপর টেনে নিয়ে গেল ক্যান্টিনের দিকে। নীরব পরিবেশ, পাখির কিচিরমিচির ছাড়া অন্য কোনো শব্দ শোনা যাচ্ছে না। কারো মুখে কোনো কথা নেই। ক্যান্টিনে যে যার মতো বসে খাচ্ছে। মায়া গোমরা মুখে বসে আছে চেয়ারে। রাহুল রুদ্র হাতে ব্যান্ডেজ করে দিচ্ছে। অন্যরা যে যার মতো আছে। নীরবতা ভেঙে আরিয়ান বলল, কিছু অর্ডার দেওয়া উচিত, খিদে পেয়েছে খুব। তোর খিদে পায় না কখন? ঠেস মেরে বলল রোহানি, আমার বাপের টাকা খাই আমি, তোর সমস্যা কিসে? রুহানি মুখ বাঁকায়। আরিয়ান ওয়েটারকে ডেকে কোল্ড ড্রিঙ্কস আর পিৎজা অর্ডার দেয় সবার জন্য। ব্যান্ডেজ করা শেষে রুদ্র উদ্দেশ্যে রাহুল বলল, রোহানের সাথে ঝামেলা বাঁধলো কেন? তুই জানতি না কেন ঝামেলা বেঁধেছে? না জেনেই মারা শুরু করে দিলি রোহানকে? অবাক হয়ে বলল মায়া। ঘাড় ঝাঁকিয়ে মাথা ঝাঁকালো রাহুল। বলল, ঝামেলা কেন বেঁধেছে সেটা তো আমার জানার দরকার নাই মায়ু। আমি খালি দেখলাম আমার বন্ধুর এসে মারতেছে, এখন দোষ তার হোক বা বন্ধুর, অবশ্যই আমি রুদ্রর পক্ষ নিয়ে ওর হাড়গোড় ভাঙবো। পরক্ষণে আবার রুদ্রর দিকে তাকিয়ে বলল, গুরুতর কিছু হয়েছে নিশ্চয়ই, এমনি এমনি তো এত বড় ঝামেলা বাঁধার কথা না। বলিস না আর, ফার্স্ট ইয়ারের মেয়ে একটাকে উত্ত্যক্ত করছিল, করুক, তাতে আমার তো কোনো সমস্যা নেই, কিন্তু আমি ওখানে ছিলাম। মাত্রই ঢুকছিলাম গেট দিয়ে, মেয়েটা এসে হেল্প চাইলো আমার কাছে। হিরো সাজতে রোহানের কাছে গিয়ে সাবধান বাণী দিলাম মেয়েটাকে যাতে বিরক্ত না করে। সে আমাকে বলল সে বিরক্ত করবে, সে র‍্যাগ দিচ্ছে, আর আমি তার কাজে বা হাত ঢোকাতে পারি না। আমরাও নাকি জুনিয়রদের র‍্যাগ দিই, হুদাই ভালো সাজার চেষ্টা না করি। আমি মেনে নিলাম তার কথা, বাট মেয়েটা বারবার হেল্প চাইছিল ইয়ার। আমার আমরা র‍্যাগ দিই, কিন্তু কারো ইজ্জত নিয়ে তো টানাটানি করি না। আমি এটাই শান্তভাবে বোঝাচ্ছিলাম ওকে। আর সামনের মেয়েটা বুকে হাত দিয়ে আমার সামনের মেয়েটার বুকে হাত দিয়েছে। ওড়না ধরে টান দেওয়ায় রাগ হচ্ছিল। ফারাবী চৌধুরী রুদ্র আমি। আমার কথা হেলায় ফেলায় দিচ্ছিল। একটা মেয়েকে অসম্মান করছিল, এমনে এমনে ছেড়ে দিতাম নাকি ওকে? একটু বলে থামলো রুদ্র। রাহুল ঠোঁট কামড়ে তাকালো ওর দিকে, উদ্বিগ্ন স্বরে বলল, ভালো করেছিস। প্রিন্সিপাল কি বললো? গালি খেয়েছিস নিশ্চয়ই অনেক। তো সাবধান বাণী দিয়েছেন, পরের বার রেড রেড টিচ দেবেন। মুখে কুলুপ এঁটে বসেছিল মায়া। গোমরা মুখের নিশ্চুপ কথা শুনছিল সবার। রুহানি চোখ পড়লো ওর দিকে। ওভাবে চুপচাপ বসে থাকতে দেখে কপাল কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করলো, তোর কিছু হয়েছে মায়ু? কিছু বলছিস না যে? কি বলতাম, না কিছু না, কিন্তু এতটা চুপচাপ ভালো লাগছে না। রুদ্র কোনা চোখে পরখ করলো মায়াকে। মুখে অমাবস্যা দেখে ঠোঁট টিপে হাসলো। হেসে হেসে বলল, বেচারি এত কাহিনী দেখে ভয় পেয়ে গেছে। রোহান মার খেয়েছে তো তাই কষ্ট পেয়েছে। বিরক্তিকর দৃষ্টি তাকালো মায়া।
বৃতৃষ্ণায় মুখ দিয়ে গালিটুকুও বের হলো না। তক্ষণে হন্তদন্ত হয়ে একটা মেয়ে দৌড়ে আসলো। এভাবে দৌড়ে আসায় হকচকিয়ে যায় সবাই। মেয়েটা কোমরে হাত রেখে হাঁপালো কিছুক্ষণ, সোজা হয়ে উঠে দাঁড়িয়ে রুদ্রকে উদ্দেশ্য করে বলল, থ্যাঙ্কস রুদ্র ভাইয়া, আপনি না থাকলে ছেলেটা আমাকে আরো বেশি অপমান করত। কিন্তু আমার জন্য আপনাকে এত সমস্যার সম্মুখীন হতে হয়েছে, এত হার্ট হয়েছেন আপনি। সরি, ইটস ওকে, সমস্যা নেই। সিনিয়র হিসেবে এইটুকু দায়িত্ব ছিল আমার। এখানে থ্যাঙ্কস বা সরি বলার কিছু নেই। আর যদি কোনো সমস্যার সম্মুখীন হও আমাকে বলবে। মুচকি হেসে আশ্বাস দিল রুদ্র। মেয়েটি লাজুক হাসে, বিদায় নিয়ে চলে যায়। রুদ্র মেয়েটিকে যাওয়ার পানে তাকিয়ে বাঁকা হাসলো। সবার দিকে তাকাতেই খেয়াল করলো সবাই ছোট ছোট চোখে স্ক্যান করছে ওকে। বিহ্বল পলক ঝাপটালো ও সন্দেহ নিয়ে বলল, কি ব্যাপার, সবাই এভাবে তাকিয়ে আছিস কেন? নাক ফুলিয়ে তাকালো মায়া, তাতে দাঁত চেপে বলল, কয়টা লাগে তোর? আর কয়টাকে ফাঁদে ফেলে শান্তি হবে? একটু আগে না একজন তুই ব্যথা পেয়েছিস বলে চোখের পানি নাকের পানি একসাথে করছিল, এখন আবার আরেকজন লাজুক হাসছে তোর দিকে তাকিয়ে। আর কজনের সাথে খেলবি ভাই, লজ্জা করে না? আরে একটা বাচ্চা মেয়েও সাহায্য করায় ধন্যবাদ দিতে এসেছিল। হতভম্ব হয়ে গেল হতভম্ব হয়ে বলল রুদ্র, হ্যাঁ রে, ফার্স্ট ইয়ারের বাচ্চা মেয়ে, এখনো ফিডার খায়। রুদ্র সাফাই দিয়ে আর কিছু বলতে যাবে, তার আগেই উঠে দাঁড়ালো মায়া। বন্ধুদের উদ্দেশ্য করে বলল, আমি চলে যাচ্ছি, আজকে আর ক্লাস করব না। যা হলো তাতে মনে হয় না আর ক্লাস হবে। এত তাড়াতাড়ি চলে যাবি? আর কিছুক্ষণ থাক, আজ না হয় ক্লাস করব না, ঘুরবো। তড়িঘড়ি করে বলল রুহানি। না রে, সকাল থেকে যা দেখছি তাতে আর থাকার ইচ্ছে নেই। ইউ নো, ক্যারেক্টারলেসদের থেকে দূরে থাকা উচিত। বড় বড় পা ফেলে চলে গেল মায়া। রুদ্র মুখ লটকে তাকিয়ে থাকলো সেদিকে। মেয়েটা যা মন চায় তাই বলে ওকে, মুখের ওপর বলে দিয়ে চলে যায়। না, রুদ্র সেরকম, সেটা বড় কথা না। তাই বলে পিঠ পেছনে বলা যায়? কিন্তু সে বলবে সামনাসামনি, গালিগালাজ করতে পর্যন্ত ছাড়ে না। অথচ রুদ্র তার পাল্টা জবাব দিলে সমস্যা। বন্ধুমহল রণচণ্ডী রূপ ধারণ করে তেড়ে আসবে ওকে মারতে। আরিয়ান বিরক্তি নিয়ে তাকালো রুদ্রের দিকে, হৃদয় গুটিয়ে বলল, তোর জন্য চলে গেল মেয়েটা, আমি এবার কি করলাম? মানে সব দোষ আমার, তাই না? বিমূঢ় স্বরে বলল রুদ্র, না, সব দোষ মায়ার। তোর সাথে কোনো কোনো মেয়েকে পীড়িত করতে দেখলে ওর এমন করতে হবে কেন? একটা দোতলা বাড়ির সামনে মায়ার গাড়ি এসে থামতেই দারোয়ান এসে তড়িঘড়ি করে গেট খুলে দিল। গাড়ি চালিয়ে খান মঞ্জিলে ঢুকলো মায়া। সামনে সরু রাস্তা, দুই পাশে গার্ডেন। গাড়ি পার্ক করে সদর দরজার সামনে এসে দাঁড়ালো মায়া। বেল বাজিয়ে অপেক্ষা করলো দরজা খোলার। একটি হাস্যোজ্জ্বল মুখের নারী এসে দরজা খোলে। মায়া জড়িয়ে ধরলো সেই নারীকে, উচ্ছ্বসিত স্বরে বলল, আম্মু, আজকে হঠাৎ এত ভালোবাসা, এত তাড়াতাড়ি চলে এসেছো যে? ক্লাস হয়নি আজকে? আমি বুঝি তোমাকে ভালোবাসি না? আর ভার্সিটিতে প্রবলেম হয়েছিল তাই আর ক্লাস করিনি। যাওয়ার কি দরকার ছিল তাহলে? বাদ দাও তো এসব। ওয়াও, এত গ্রান কিসের? বিরিয়ানি রান্না করেছো বুঝি? হ্যাঁ, বলেই কিচেনে গেলেন মাহেরা খান। মায়া পিছু পিছু হাঁটলো। তার কিচেনের সামনে দাঁড়াতেই মানারা পানির গ্লাস এগিয়ে দিলেন ওর দিকে। এই নাও ঠান্ডা পানি। থ্যাঙ্কস আম্মু। পানিটুকু এক চুমুকে শেষ করে সিঁড়ি বেয়ে দোতলায় উঠল মায়া। ক্লান্ত পায়ে এগিয়ে গেল তার রুমের দিকে। রুমে এসে উদাস হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল নরম বিছানার ওপর। উপর হয়ে শুতে কখন যে চোখ লেগে এলো টের পেল না মায়া। ফোন তীব্র ভাইব্রেশনে ঘুম ভাঙল ওর। বিছানা হাতড়ে ফোন রিসিভ করে কানে নিল। চোখ টেনে খুলতে কষ্ট হচ্ছে। ওভাবেই জড়িয়ে যাওয়া কণ্ঠে বলল, হ্যালো, কে বলছেন? আমি আপনার জামাই বলছি ম্যাম। জামাই? কিন্তু আমার তো এখনো বিয়ে হয়নি। ঘুম ঘুম স্বরে বলল মায়া। কি বলছেন এসব? দেখুন, আমি জানি আপনি রেগে আছেন, তাই বলে আপনি আমাকে আর আমার সন্তানকে অস্বীকার করতে পারেন না। মায়া হকচকিয়ে উঠে বসে। ঘুম এখন পুরোপুরি কেটে গেছে। ভালো করে নাম্বারটা পরখ করে দেখে।
নাম্বারটা ওর চেনা। ফোনের ওপাশ থেকে উচ্চস্বরে হাসির আওয়াজ শোনা যাচ্ছে। হৃদয় গুটিয়ে ফেলল মায়া, ঝাঁঝালো স্বরে বলল, রুদ্রর বাচ্চা, এই ভর দুপুরে কল করে বিরক্ত করছিস কেন? প্রথমত আমার এখনো বিয়ে হয়নি, আর বাচ্চা তো অনেক দূরের কথা, আর দ্বিতীয়ত এখন সন্ধ্যা, দুপুর না। ফোনে টাইম চেক করে দেখো, 6টা বেজে 30 মিনিট। অবাক হলো মায়া। এতক্ষণ ঘুমিয়েছে ও? জোহর আসর এর নামাজ কাজা হয়ে গেছে, মাগরিবেরটা পড়া যাবে, তবে কেউ ডাকলো না কেন? ওপাশ থেকে রুদ্র ডাকে ভাবনা সুতো কাটলো ওর। রুদ্র বলল, কি রে, কিছু বলছিস না কেন? ঘুমিয়ে পড়েছিলাম, তাই খেয়াল করিনি যে এতটা লেট হয়ে গেল। তুই কল কেন করেছিস ওইটা বল, তোকে বিরক্ত করতে? হাঁদারাম। খট করে কল কাটলো মায়া। রুদ্র মুচকি হেসে ফোন নামিয়ে রাখে। এর মানে সকালে রাগ আর নেই। ফুস করে শ্বাস ছেড়ে ট্রেডমিল ট্রেডমিলের ওপর দৌড়ে মনোযোগ দেয়। জিমে আছে এখনো। অদূরে ওর বন্ধুরা বসে এটা ওটা বলে বিরক্ত করছে ওকে। মায়া মাগরিবের নামাজ আদায় করে নিচে নামে। মিসেস মাহেরা খান বসে টিভি দেখছেন। মায়া এসে ধূপ করে বসলো তার পাশে। মায়াকে পাশে বসতে দেখেই বললেন তিনি, এতক্ষণ তাহলে ঘুম ভেঙেছে? ডাকোনি কেন? অনেক ডেকেছি তোমাকে, দরজা বন্ধ ছিল, তাই ভেতরে ঢুকে ডাকতে পারিনি। কিছু দাও, খিদে পেয়েছে। বিরিয়ানি দিব? রাতে খাবো। এখন অন্য কিছু দাও। বসো তুমি, আমি আনছি, তুমি বসো। আব্বু কখন আসবে? এই তো একটু পর। মায়া বলল না আর কিছু, নিশ্চুপ টিভি দেখায় মনোযোগ দিল। রাত 12টা। বিছানায় শুয়ে চ্যাটিং করছে মায়া। ওর ফ্রেন্ডসদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, বিবিসি নিউজ চট্টগ্রাম নামে। সারাটা দিন সারা রাত ওখানে টুংটাং মেসেজ আসতেই থাকে। কে কার সাথে রিলেশনে গেল, কার ব্রেকআপ হয়েছে, কে কার ডেটে যাচ্ছে, সড়ক পরনিন্দা পরচর্চা হয়ে থাকে সেখানে। এখনো হুলস্থুল চ্যাটিং চলছে। গ্রুপে ঝগড়া হচ্ছে মূলত। টপিক রুদ্র জিএফ। ওর কখনো একজনকে বেশি দিন ভালো লাগে না, কিন্তু আরশি অনেক দিন ধরে টিকে আছে। কারণ কি? কেউ কেউ বলছে রুদ্র আরশিকে সত্যি সত্যি ভালোবাসে, আবার তার প্রতিবাদ করছে কেউ 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 ওদের ফ্রেন্ডদের মধ্যে রিলেশনে যাওয়া নিয়ে বড্ড সমস্যা। এতে ওদের ধারণা বন্ধুদের প্রতি ভালোবাসা কমে যায়, তাই সবসময় লেগে থাকে একজন আরেকজনের পিছনে। মূলত রুদ্র ছাড়া আর কেউ রিলেশনে নেই, তাই এখন সবাই রুদ্রের জিএফ এর পেছনে হাত ধুয়ে পড়ে আছে। না, রুদ্র মায়াকে ঠকাতে পারে না। এই একটা মেসেজে চোখ আটকায় মায়ার। মেসেজটা দিয়েছে রুহানি। মায়া দ্রুত টাইপিং করলো, কেন রে, ও আমাকে কথা দিচ্ছিল নাকি? নাকি আমি ওর জিএফ? না, তুই কষ্ট পাবি ও যদি আরশিকে বিয়ে করে। কেন ও কষ্ট পাবে কেন? আশ্চর্য। রুদ্র এতক্ষণে মেসেজ করলো। মায়া লিখলো না কিছু, দেখতে চাইলো ওর বলদ বন্ধুগুলো কি বলে। কারণ ও তোকে ভালোবাসে। গ্রীষ্মের মাঝামাঝি সময়ে গ্রীষ্মের মাঝামাঝি সময় কালবৈশাখী ঝড় হতে পারে যে কোনো সময়। আজকে আকাশে খুব মেঘ করেছে, বৃষ্টি আসার আগ মুহূর্ত ঝড়ো বাতাস বইছে। মায়া তার কক্ষের বেলকনিতে দোলনার উপর বসে আছে। বাতাসে তার কোমর ছড়ানো লম্বা চুলগুলো সমানতালে উড়ছে। কফির কাপে চুমুক বসাচ্ছে। কিছুক্ষণ পর পর দৃষ্টি তার আকাশ মানে নিবদ্ধ। আকাশের মতো তার মনেও যেন মেঘে ছেয়ে আছে। মায়া দীর্ঘশ্বাস ফেলল। সকাল 8টা বেজেছে বোধহয়। কলেজ না থাকলে মায়া কখনো সকালে তাড়াতাড়ি ওঠে না, কিন্তু আজ উঠে গেছে। ফজরের নামাজ পড়ে আর ঘুমায়নি। ঝড়ো ঝড়ো আবহাওয়ার ফলে ভার্সিটি বন্ধ দিয়েছে। কাল রাতে রুহানির শেষ লেখাটা দেখার পর মায়া থমকে চেয়েছিল কতক্ষণ। সাথে সাথে গ্রুপ থেকেও লিফট নিয়েছিল। এরপর কি কথা হয়েছিল মায়ার জানা নেই, কিন্তু রুহানের কথা যে এক ফোঁটা মিথ্যা ছিল না। ওই শ্যাম পুরুষকে ভালোবেসে মায়া সত্যি সত্যি শেষ হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত বিরহের দহনে পুড়ছে সে। ওই মানুষটার ওপর যে কোনো নারী ছায়াও সহ্য হয় না, কিন্তু ওই নিষ্ঠুর মানব যে তা বোঝে না। সে যে তার কাছে আসা সব নারীকে সাদরে গ্রহণ করে। সব নারী না, শুধুমাত্র সে ছাড়া।
আকাশ ছেপে বৃষ্টি এলো। মায়ের ভাবনার অবসান ঘটে। তাড়াতাড়ি পা চালিয়ে কক্ষের ভেতরে প্রবেশ করে। সকাল না হলে একটু বৃষ্টিতে ভিজতে পারত, কিন্তু এত তাড়াতাড়ি গোসল করতে চায় না সে। মায়া বিছানা থেকে নিজের মুঠোফোন হাতে নিল। 12টা মিসড কল। মায়া মুচকি হাসলো। এই মানুষগুলো তাকে খুব বেশি ভালোবাসে। ওর বন্ধুগুলো ওর আরেকটা পরিবার। কালকে গ্রুপ থেকে লেফট নেওয়ার পর রাহুল 12টা কল করেছে, কিন্তু ফোন বন্ধ করে রাখায় মায়া ধরতে পারেনি। কল ব্যাক করলো মায়া। রিং হতে হতেই কেটে যায় প্রথমবার। মায়া বুঝলো প্রতিশোধ নিচ্ছে রাহুল। আর ফোন দিল। আবার ফোন দিল। একটা ঘুম ঘুম কণ্ঠস্বর ভেসে আসলো ফোনের ওপাশ থেকে। নাটক করতে কল দিয়েছিস? কালকে কয়বার কল করেছি তোকে? সরি, ফোন বন্ধ করে ঘুমিয়ে পড়েছিলাম। গ্রুপ থেকে লিফট নিলি কেন? এমনিতেই ভালো লাগছিল না। আমি লেফট নেওয়ার পর কোনো কথা হয়েছিল? না, রুহানি ওর লাস্ট মেসেজটা ডিলিট করে দিয়েছিল। তোকে অ্যাড দিতে চেয়েছিলাম, কিন্তু তুই কেন লেফট নিয়েছিস ওটা আগে জানতে চেয়েছিলাম। মায়া দীর্ঘশ্বাস ফেলে ফোনের অপর পাশ থেকে রাহুল শুনল সে শব্দ, তবে বলল না কিছু। মায়া ভারাক্রান্ত স্বরে বলল, তুই তো সব জানিস, তারপরও কেন জিজ্ঞেস করছিস? হ্যাঁ জানি, কিন্তু এভাবে তো ব্যাপারগুলো চলতে পারে না মায়ু। ওকে বল তোর মনের কথাগুলো। রুদ্রর বাচ্চা না রাহুল। ও সবকিছু বোঝে, জানে, শুধু আমাকে কষ্ট দেওয়ার জন্য নির্বিকার থাকে। দুনিয়ার সব নারীকে পছন্দ করে ও। যেই প্রেমের প্রস্তাব নিয়ে আসে কাউকেই ফিরিয়ে দেয় না। বিশাল বড় মন না, তাই সবাইকেই পছন্দ হয়। শুধু পছন্দ না, এই আমিটাকেই। ওরা সবাই মোহ, টাইম পাস, কিন্তু তোকেও টাইম পাসে রাখতে চায় না, তাই এমন করে। আমার মন যে মানে না, আমার ছোটবেলা, কিশোরকাল, যৌবনকাল যে শুধু ওকে চেয়ে এসেছে। তোর ভালোবাসা তোর হবে মায়ু, দেখে নিস। না হলে জোর করে নিজের করব। আমি যেটা চাই সেটা আমি নিজের করেই ছাড়ি। ও চাক বা না চাক, ওর ওকে আমার হতেই হবে। বাঁকা হেসে বলল মায়া। রাহুল বলল, প্ল্যান থাকলে বল, আমরা বসে আছি তোর সাথে। সরি, আমরা সবাই আছি তোর সাথে। এখন না, আর একটু সময় যাক। ওর সাথে ছলনা করতে চাচ্ছি না। আচ্ছা, তাহলে রাখছি এখন। রাহুল কল কেটে দেয়। মায়া আবার ভাবনায় ডুব দেয়। ফোন দেয়াটে কিছুর, এগুলো আসলে অতীত। অতীতের সবকিছুই বলছি আর কি। আর প্রথম দিকে যেটা ছিল ওইটা হলো বর্তমান।